এটাই হচ্ছে টিকিটের কাউন্টার, J2615 বাসের নাম্বার। টোটাল যদি সব জায়গায় কেউ যদি ঘুরতে যায় সব পয়েন্টে, তাহলে কত করে নিচ্ছ? এই রুমের প্রাইস আমাদের কাছ থেকে নিচ্ছে 400 টাকা করে। এখানে কিন্তু আনম্যারিড কাপল অ্যালাউ আছে। দাদা অক্টোপাস কত করে দিচ্ছ? এটা হচ্ছে বাঁশপাতা মাছ। এই সমুদ্রের বিচে স্নান করতে হলে এইরকম নদী পেরিয়ে সমুদ্রে যেতে হয়। লরি নিয়ে আসছে এখানে মাছ নিয়ে যাওয়ার জন্য। যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে এখান থেকে বাস পেয়ে যাবেন। এই জায়গা থেকে স্টেট বাস রয়েছে, যেটা প্রত্যেক 30 মিনিট অন্তর একটা করে ছাড়ে। হ্যালো বন্ধুগণ, আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আজকে চললাম আবার একটা নতুন ডেস্টিনেশনে। আজকে আমি যাচ্ছি বকখালি, কিন্তু ট্রেন জার্নি করে একদমই যাব না। আজকে টোটালি বাসে করে যাব, সেটা হচ্ছে কলকাতা ধর্মতলা থেকে। আমি এখন আছি আমার বাড়ির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পাঁশকুড়া জংশনে। এখন বাজে ঘড়ির কাঁটায় রাত্রি 2টো। আমি বকখালিতে গিয়েছিলাম আজ থেকে আনুমানিক ওই 1 বছর আগে। তো এই 1 বছর যাবৎ কি হয়েছে ওখানে, কেমন আছে বকখালি, ওখানে বিচ কেমন, দোকানপাট কেমন রয়েছে কিছুই জানি না। পুরোপুরি আমার কাছে নতুন বললেই চলে এখন। তো আমাদের ট্রেন হচ্ছে ঢুকে গেছে। এই ট্রেন ধরে আমি প্রথমে চলে যাব হাওড়াতে, তারপর হাওড়া থেকে বাস ধরে একবারে চলে যাব এসপ্ল্যানেডে। ওখান থেকে রয়েছে আজকের সকালের বাস। আর বাসের টিকিট কিন্তু অনলাইনে আমি আগে থেকে বুক করে নিই, ওখানে গিয়েই বুক করব। এটা হচ্ছে পাঁশকুড়া হাওড়া লোকাল। এটা 2:55 এখান থেকে ছেড়ে যাবে, আর এটা হাওড়াতে গিয়ে পৌঁছবে ভোর 4:45। তাহলে রাত্রে কিছুক্ষণ ঘুমিয়ে নিই, কারণ বাড়ি থেকে আসছি, একটুও ঘুম হয়নি। এখন আমাদের বাস নামিয়ে দিয়েছে ধর্মতলার এই জায়গাতে। এখানে বাম দিকে রয়েছে মেট্রো গলি। এই রাস্তা ধরে সোজা হচ্ছে হেঁটে এগিয়ে যাচ্ছি। এই যে সোজা রাস্তা, এটা হচ্ছে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডের ভেতরে যাবার রাস্তা। এটা হচ্ছে সরকারি বাস টার্মিনাস। এখান থেকে উত্তরবঙ্গগামী যে কোনো রুটের বাস পাওয়া যায়। দুর্গাপুর, আসানসোল, মালদা, মুর্শিদাবাদ, মানে উত্তরবঙ্গগামী সব বাস এখান থেকে পেয়ে যাবেন, স্টেট বাস। কিন্তু এখান থেকে বকখালি যাবার বাস পাওয়া যায় না। বকখালি যেতে হলে এর পাশে ওদিকে রয়েছে একটা বাস ডিপো, ওখান থেকে বকখালি যাবার বাস অনেকগুলো পাওয়া যায়। প্রথমের যে উত্তরবঙ্গের বাস ডিপোটা দেখালাম, তার পাশে রয়েছে এইরকম, এখান থেকে সব প্রাইভেট বাসগুলো সব ছেড়ে যায় উত্তরবঙ্গ, দীঘা টিঘা, মানে এটা হচ্ছে প্রাইভেট বাস স্ট্যান্ড। এই যে রোডটা চলে গেছে ঠিক এরই পাশে, এখান থেকে রয়েছে সরকারি বাস স্ট্যান্ড। যে পাশের এই যে গলিটা আছে, এই জায়গা থেকে দীঘা, মন্দারমণি, বকখালি সমস্ত জায়গার বাস এই জায়গা থেকে পাওয়া যায়। এখন বাস ডিপোতে চলে আসছি। এখানে চায়ের দোকান থেকে চা খেয়ে নিচ্ছি। এই যে পেছনে দেখছেন ওটা হচ্ছে কাউন্টার। এখান থেকে বকখালি যাওয়ার জন্য সব বাসের টিকিট এখান থেকে পাওয়া যায়। এইবার চলুন আপনাদেরকে কাউন্টারটা দেখাই, কোন জায়গা থেকে টিকিটটা কাটতে হয়। এটাই হচ্ছে টিকিটের কাউন্টার, একদম পুরো সোজা। এই যে 6 নম্বর কাউন্টার, এই কাউন্টার থেকে বকখালির টিকিট পাওয়া যাচ্ছে। এই যে এখান থেকে গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, বকখালি, এখান থেকে সব টিকিট পাওয়া যায়। এই যে এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি। টিকিট সংগ্রহ করার জন্য এখান থেকে পুরো একদম হিউজ লাইন পড়ে গেছে। এখান থেকে একটা কি সুবিধে, যখন যেই বাসের টিকিট দেওয়া হয় সেই বাসে অ্যানাউন্স মোটামুটি বাইরে থেকে করে দেওয়া হয়। খুঁজতে কোনো অসুবিধা নেই যে কোন কাউন্টার থেকে দেবে, কোন জায়গা থেকে দেবে। আর আমাদের বাসের একটা নাম্বার দিয়ে দিয়েছে, এই নাম্বার দেখে বাসে হচ্ছে উঠতে হবে। সকাল 7টার সময় একটা বাস ছিল এখান থেকে, সেই বাসটা ছেড়ে বেরিয়ে গেছে। ওটা ছিল হচ্ছে এসি বাস, যার টিকিট মূল্য ছিল 240 টাকা করে জন প্রতি। এই জন্য আমরা নেক্সট বাস ধরছি। 7:40 নন এসি বাস আছে, 105 টাকা করে পড়েছে এক একজনের টিকিট মূল্য। এই যে এটা হলো আমাদের আজকের বাস, J2615 বাসের নাম্বার। একদম কাকদ্বীপ, নামখানা হয়ে একদম বকখালি যাবে এটা। চলুন উঠে পড়া যাক। আমাদের সিটের নাম্বার 24-25। এই হচ্ছে বাসের সিটগুলো এইরকম। ঠিক 7:40 বাজার সাথে সাথে বাস কিন্তু রওনা হয়ে গেছে আমাদের বকখালির উদ্দেশ্যে। আর এখান থেকে বাসে ছাড়াও আপনারা কিন্তু চাইলে শিয়ালদা থেকে ট্রেনে যেতে পারবেন।
সকাল 7টা বেজে 14 মিনিটে একটা নামখানা লোকাল আছে, যেই লোকালে করে সবাই মৌসুনি যায়, বকখালি যায়। আমি এই কিছুদিন আগেও গিয়েছিলাম মৌসুনিতে, আর আগেরবার যে বকখালি গিয়েছিলাম 1 বছর আগে, তখনও আমি ট্রেনে করেই গিয়েছিলাম, লোকাল ট্রেনে। কিন্তু লোকাল ট্রেনে গেলে কি ঝামেলা হয়, প্রচণ্ড লং জার্নি, 3 ঘন্টা নামখানা পৌঁছতে লাগে। তার মাঝখানে একদম মারাত্মক ভিড় হয়, মাঝের মধ্যে তো মানে সিট থেকে উপরে তুলে দেয়, এইরকম কন্ডিশন। কিন্তু কম বাজেটে যেতে হলে লোকাল ট্রেন ভালো, মাত্র 25 টাকা একদম নামখানা পর্যন্ত পৌঁছানো যায়। কিন্তু একটু ঝামেলা পোহাতে হয়। আর বাসে গেলে কি সোজা একদম বকখালিতে গিয়ে বাস নামিয়ে দেবে, মাঝ রাস্তায় কোথাও নেমে কোনো রকম গাড়ি চেঞ্জ করার দরকার নেই, এই হচ্ছে একটা প্লাস পয়েন্ট। আর তার সাথে এইটা হচ্ছে স্টেট বাস। স্টেট বাস হচ্ছে টাইম টেবিলে চলে, স্টেট বাসের টাইম হচ্ছে সব থেকে বেস্ট। প্রাইভেট বাসের থেকে স্টেট বাস আমি বলবো সব থেকে ভালো। তো দেখি ওখানে কটার সময় পৌঁছোই। আর আমাদের দিয়েছে না একদম বাসের বাম পাশের সিট, আমরা দুজন আছি, আমি আছি আর সাথে হচ্ছে পুলকদা আছে, দুজন টিকিট নিয়েছি, সেই জন্য এরকম 2 সিটারের দিকে সিট দিয়ে দিয়েছে। আর যতগুলো ভিউ পড়ে না এই বাসে যেতে যেতে সব ডান দিকে পড়ে, ডায়মন্ড হারবার সেটা হচ্ছে ডান দিকে পড়ে। এখন যে এই যে ব্রিজটা ক্রস করছে এটা হচ্ছে মাঝের হাট ব্রিজ। যত ধীরে ধীরে বকখালির দিকে এগোচ্ছি গরমের মাত্রা একদম সীমা ছাড়াচ্ছে। আর বাসের মধ্যে আজকে প্রচণ্ড ভিড়, কারণ হচ্ছে আজকে শনিবার এবং রবিবার। আপনারা লোকাল ট্রেনেই যান কিংবা বাসেই যান, ভিড় এইরকমই দেখতে পাবেন। একটু কষ্ট সৃষ্ট করে যেতে হবে, সপ্তাহে 2 দিন কিছু করার নেই। আর বাদবাকি চিপ বাজেটে যেতে হলে তাহলে লোকাল ট্রেনে যাওয়াটা সব থেকে ঠিক আছে, তা নাহলে বলো বাসে করে যাওয়া সব থেকে ভালো। একদম কলকাতা এক্সপ্লেনেড থেকে বাসে বসুন, টিকিট কেটে পড়ুন হচ্ছে সোজা একদম বকখালিতে। আর একবার সিট পেয়ে গেলে টিকিট কেটে আর কোনো ঝামেলা নেই, বসে ইজিলি খুব সহজেই যাওয়া যায়। কিন্তু বলবো টিকিট না পেলে মানে টিকিট ফুল হয়ে গেলে এইরকম দাঁড়িয়ে যাওয়ার একদম প্রয়োজন নেই, কারণ সিট একদমই পুরো পাবেন না, একদম পুরো জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। আর একটা জিনিস কিন্তু বলে রাখা ভালো, লোকাল ট্রেনেই হোক কিংবা বাসে করেই হোক, শনিবার রবিবার প্রচুর পরিমাণে কিন্তু বাসের মধ্যে চুরি হয়। আমাদের যে কন্ট্রাক্টর দাদা আছে সে হচ্ছে আগে থেকে সবাইকে জানিয়ে দিচ্ছে। বিশেষ করে ডায়মন্ড হারবার যখন ক্রস করলাম না, মানে যে পরিমাণে মানুষ কলকাতা থেকে উঠেছিল তার থেকে বেশি মানুষ ডায়মন্ড হারবার থেকে উঠেছে। তো চুরি প্রচণ্ড মারাত্মক পরিমাণে হয় এই লাইনে। তো সেই জন্য মোবাইল, পার্স কিংবা টাকা পয়সা, গয়নাগাটি এগুলো কিন্তু সাবধানে রাখা অবশ্যই প্রয়োজন, কারণ সাবধানের কিন্তু মার নেই। এখন যে জায়গাটা দিয়ে ক্রস করছি এইটা হচ্ছে গঙ্গাসাগর যাওয়ার রাস্তা, মানে কাকদ্বীপের। এখানে নেমে এখান থেকে গঙ্গাসাগর যায়। আর এই জায়গাতে এসে বাসে সমস্ত প্যাসেঞ্জার সব খালি হয়ে গেছে, আর মানুষের ভিড় একদমই নেই। স্টেট বাসের টাইম টেবিল যেহেতু ভালো, এটা আমরা সবাই জানি, বাস পুরো একদম পুরো ঝড়ের গতিতে ছোটাচ্ছে। এই জায়গাটা হলো কাকদ্বীপের বাস স্ট্যান্ড। এখানে কাকদ্বীপে এইরকম 20 টাকা করে গ্লাস এরকম লস্যি দিচ্ছে, কত সুন্দর দেখুন, একটা গ্লাসে এরকম পাইপ দিয়েছে সুন্দর করে, ভেতরে সব কিশমিশ টিশমিশ বাদাম দেওয়া আছে অনেক রকম। আমাদের শিয়ালদায় আমরা খাই 20 টাকায়, আগেরবার খেয়েছিলাম, জাস্ট মানে এর থেকে ছোটো গ্লাস 1 গ্লাস লস্যি দিয়েছে, তার উপরে লবণ ছিটিয়ে দিয়ে দিয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। 7টা বেজে 40 মিনিট আমরা উঠেছিলাম, এখন বাজে 10টা বেজে 51 মিনিট। এখন আমরা কাকদ্বীপ পার করে যাচ্ছি। এখন যে জায়গায় এসে পৌঁছালাম এই জায়গার নাম 10 মাইল। এইটা হচ্ছে 10 মাইল ব্রিজ। আর ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে একদম ডান দিকে সোজা, এইদিকে হচ্ছে মৌসুনি। এখন বাজে 12টা বেজে 3 মিনিট। আর ফাইনালি আমরা নেমে পড়লাম বকখালির বাস স্ট্যান্ডে। এটাই হচ্ছে বাস স্ট্যান্ড, এখানে বাস আমাদের নামিয়ে দিয়েছে। কলকাতা থেকে আমরা উঠেছিলাম মানে এক্সপ্লেনেড থেকে সকাল 7টা বেজে 40 মিনিটে। টোটাল ওই 4.5 ঘন্টার মতো সময় লেগেছে, আমরা পৌঁছে গেছি এই জায়গাতে। আর বকখালিতে অন্যান্য সময় থেকে এখন কিন্তু গরমের মাত্রাটা একটু বেশি, সেটা দেখে বুঝতেই পারছেন। আর চলুন এবারে এখানে এসে আমাদের প্রথম কাজ হচ্ছে হোটেল নেওয়া, কারণ আমরা এখানে আসার আগে আমরা কিন্তু হোটেল নিয়ে নিই। বকখালিতে বর্তমানে প্রচুর সংখ্যক হোটেল আছে, হোটেল খুঁজতে সেই জন্য আমাদের কোনো ঝামেলাই হয়নি। এই সোজা রাস্তা চলে যাচ্ছে একদম সি বিচের দিকে, একদম অল্প ডিস্টেন্স। আর এই যে বাস স্ট্যান্ডটা যেখানে আমরা নেমেছিলাম এখানে পাশে কিন্তু আমরা একটা হোটেল পেয়ে গেছি। চলুন আপনাদেরকে দেখাই। 2টো হোটেল দেখেছিলাম, তার মধ্যে একটা হোটেল আমাদের ভালো লাগলো। আর দুপুরে গরমের সময় আসছি দেখতে পাচ্ছেন, সেই জন্য বেশি খুব হোটেল আমরা খুঁজিনি, 2টোর মধ্যে একটা চুজ করে নিয়েছি। বাস স্ট্যান্ডেরই একদম পাশের এই যে রাস্তা আছে, একদম মানে বাস স্ট্যান্ডের একদম পেছনের গলিতেই। আজকে আমরা এই অভিনন্দন গেস্ট হাউসে আছি। এই যে এরকম সুন্দর করে দেখতে পাচ্ছেন একটা গেস্ট হাউস, এরকম সিঁড়ি করা আছে,
এই যে এখানে বাস স্ট্যান্ড, কয়েক পা হেঁটে এসেই বাস স্ট্যান্ডের পেছনেই এই গেস্ট হাউস। আর বাম দিকে ঢুকলে এখানে হচ্ছে রিসেপশন, এটা হচ্ছে রিসেপশন। এখানে একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। আর এখানে অনেকগুলো রুম আছে ডান বাম পাশে। আমরা নিয়েছি প্রথমের এই রুমটা। এই যে দেখছেন রুমটা, এরকম ডাবল সাইজের একটা বেড আছে, এদিকে ছোট্ট একটা উইন্ডো পর্দা দেওয়া আছে, উপরে একটা হাই স্পিড পাখা, বালিশ, টাওয়াল, সাবান অলরেডি সব কিছু এখানে রাখা আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। নিচেটা এরকম টাইল দেওয়া, আর দেওয়ালের কালারগুলো দেখছেন একদম পুরো সদ্য তৈরি করা হয়েছে নতুন। আর পুরো ওয়ালগুলো এরকম টাইল দেওয়া আছে, সব পাথর দেওয়া। এই হচ্ছে বাথরুম অ্যাটাচ, ভেতরে আছে বেসিন, তার সাথে এখানে রয়েছে একটা ওয়েস্টার্ন স্টাইলের একটা কোমোড, উপরে শাওয়ার আছে, লাইটের ব্যবস্থা আছে। আর এইরকম পুরো টাইল বিছানো, পুরোটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের প্রাইস আমাদের কাছ থেকে নিচ্ছে 400 টাকা করে। আর তার সাথে একটা হচ্ছে চার্জ লাগে, যেটা সার্ভিস চার্জ, তার জন্য মানে 30 টাকা এরকম লাগে আশপাশ। বেশি রুম আমরা খুঁজিনি, যেহেতু গরমের সময় এসেছি। আর রুমটা বেশ ভালোই আছে, আমাদের দুজনের জন্য যথেষ্ট বড়। দুটো মানুষ তো এখানে আরামসে ঘুমোতে পারবে, তার সাথে একটা বাচ্চা আসলেও কোনো অসুবিধে নেই এই জায়গাতে। আর একটা জিনিস বলি, এই জায়গায় কেন আমরা রুমটা নিলাম, এখান থেকে বিচের ডিস্টেন্স খুব বেশি দূরে নয়, মাত্র 300 মিটার দূরত্ব এখান থেকে একদম বিচের সামনে পর্যন্ত পৌঁছানো যায়। আর পায়ে হেঁটে গেলে ওই দাদা বললো জোর করে হয়তো 4 মিনিট লাগতে পারে। তো সেটা বিকেলে আপনাদেরকে দেখাবো, বিচে যাব কতক্ষণ সময় লাগে, কত মিটার, সব কিছু দেখাবো আপনাদের। তাহলে এখন ঝটপট একটু ফ্রেশ হয়ে নিই। আরেকটা জিনিস আপনাদের শেয়ার করে দিই, এখানে কিন্তু আনম্যারিড কাপল অ্যালাউ আছে। তার জন্য আধার কার্ড কিংবা ভোটার আইডি ডকুমেন্ট দুজনেরই লাগবে, আর 18+ হতে হবে। আর এখানে সিঙ্গেল পার্সন আলাদা করে কেউ যদি আসেন তাহলে কিন্তু অ্যালাউ নেই। সঙ্গে যদি ড্রাইভার থাকে, মানে থার্ড পার্সন, তাহলে এখানে থানায় একটা লিখিত দিলে মোটামুটি এখানে অ্যালাউ হয়ে যায়। আর এই গেস্ট হাউসের নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কল করে এখানে আসতে পারবেন, আগে থেকে বুক করতে পারবেন। তাহলে চলুন, এখন প্রচণ্ড খিদে পেয়েছে, এখন খাওয়া দাওয়াটা করে নিই দুপুরে। এখানে হোটেল খোঁজার জন্য খুব বেশি দূরে যাওয়ার কোনো প্রয়োজনই হয়নি আমাদের। বাস স্ট্যান্ডের অপোজিটে আমাদের থাকার হোটেল, আর বাস স্ট্যান্ডের এই দিকে এই রাস্তার অপোজিটে এখানেই রয়েছে বনশ্রী এসি হোটেল। তো এখানে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। এই যে দেখুন ব্যানারটা, পুরোটা হচ্ছে এসি ভেতরে। মানে এতক্ষণ না একটু শান্তির অনুভব একটু পাচ্ছি এখানে ভেতরে বসে। আমরা 100 টাকা করে এখানে রুই মিল, এখানে আছে ভাত, আলু ভাজা, তার সাথে এখানে স্যালাড, পেঁয়াজ, লেবু, এখানে আছে রুই মাছের একটা পিস, তার সাথে এরকম বাটিতে করে একটাতে আছে ডাল, এরকম একটা চামচ দিয়েছে। এখানে রয়েছে আলু পোস্তর একটা সবজি, আর এখানে রয়েছে ডাটা দিয়ে আলু দিয়ে একটা সবজি। তো আমরা দুজন আছি, আমাদের দুজনকে এরকম বাটিতে করে দিয়েছে। একমাত্র যে মাছটা আছে, মাছটা আলাদা করে দিয়েছে। আর বাদ বাকি যে এখানে 100 টাকার যে মিল, এই এসি রুমে বসে এখানে কিন্তু ভাত যতবার খুশি নেওয়া যায়, সবজি যতবার খুশি নেওয়া যায়, খালি মাছটা বাদ দিয়ে। না, খাওয়া দাওয়ার বদনাম একটুও করবো না, খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। শেষ পাতে দিয়েছিল চাটনি এবং তার সাথে পাঁপড়। দুপুরে প্রচণ্ড গরম, খাওয়া দাওয়া করে এখন দেখি আমরা কিছুক্ষণ রুমের মধ্যে রেস্ট নিই। তারপর মানে সূর্য একটু ঢলে গেলে বিকেলের সময় এখানে বিচ আছে সামনে, বিচের দিকে যাব। আর কতটা রাস্তা, কতটা দূরত্বে, সব কিছু দেখাবো আপনাদের। এখনের সময় বিকেল 4:48। এখনের ওয়েদারটা বেশ ভালো লাগছে, সূর্যের তাপটা এখন কম আছে। আর পায়ে হেঁটে বিচ এবং আশেপাশের জায়গায় ঘোরার জন্য সব থেকে উপযুক্ত সময় এইটা, কারণ দিনের বেলায় প্রচণ্ড পরিমাণে গরম। আর এখন এখান থেকে আমরা বিচের দিকে এগোচ্ছি। এখনের টাইমটা দেখে নিয়েছি, এখান থেকে কতক্ষণ সময় লাগে বিচে পৌঁছতে সেটা দেখাবো আপনাদের। এই যে বাস স্ট্যান্ড, একদম এই সোজা রাস্তা চলে গেছে বিচের দিকে। এটা হচ্ছে 4 চাকার স্ট্যান্ড, তার সাথে এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। এখান থেকে শুরু হচ্ছে এখানের বিচ মার্কেট। অধিকাংশ দোকান এখন বন্ধ রয়েছে, আগে যদিও অনেক দোকান খুলে গেছে দেখতে পাচ্ছি। এখন ঘড়িতে সময় 4:55। এখন এসে পৌঁছালাম একদম বিচের সামনে। যেহেতু আমরা আস্তে আস্তে হেঁটে আসছি, সেই জন্য আমাদের সময় লেগেছে মাত্র 7 মিনিট। আমাকে বলেছিল হোটেল থেকে ওখান থেকে ওই 5 মিনিট 6 মিনিটের মতো সময় লাগে। তো ঠিকই বলেছিল, ভুল কিছু বলেনি। আর এখানে রাস্তায় আস্তে আস্তে দেখলাম কিছু দূর এগিয়ে আসার পরে আমাদের হোটেল থেকে, ওখান থেকে দেখলাম সি বিচ 500 মিটার দেখাচ্ছে। আসলে ওখান থেকে যে সমুদ্রের বিচ, আসলে এই যে বিচটা আছে এটা কিন্তু সাদা বালির জন্য বিখ্যাত, এটাকে হোয়াইট স্যান্ড বিচ বলে। এই বিচে জলের যে লেয়ার সেটা অনেক দূরে, ওই জলের সামনে পর্যন্ত পৌঁছতে ওখান থেকে 500 মিটার। এটা দেখলে অনেকে হয়তো ভাববেন যে ওখান থেকে বলছি 300, আবার এখানে এসে দেখলাম যে 500। আসলে এটা আমাকেও কনফিউজ করে দিয়েছিল। আর এখানে এই সময় দেখুন কত দোকান এখানে সব বসে গেছে। এখান থেকে সব বিভিন্ন রকম সব বিচ মার্কেটের সব খাবার দাবার, সব সি ফুড কেনাকাটার জন্য বহু দোকান এই সময় এই জায়গায় আসলে দেখতে পাবেন। আর জল একদম নেমে চলে গেছে অনেক দূরে, মানে দৃশ্যে করে পাওয়া যাচ্ছে না। আর চারিদিকে দেখছেন এগুলো হচ্ছে সব সাদা বালি, এর জন্যই বকখালিকে হোয়াইট স্যান্ড বিচ বলে।
এখানে আসার সময় এত পরিমাণে হাওয়া দিচ্ছে না, এই সাদা বালিগুলো সব ঝুরঝুরে সব উড়ে এসে সব চোখে কানে মুখে সব হচ্ছে ঢুকে যাচ্ছে। এখন ভাবছি ব্যাগ থেকে সানগ্লাসটা নিয়ে আসলে খুব ভালো হতো। চেয়ারে বসার জন্য কত করে নিচ্ছে ঠাকুমা? 1 ঘন্টা 10 টাকা। আগের বারে যখন এসেছিলাম তখন আমার একটা জিনিস মনে আছে, এই যে আই লাভ বকখালি লেখাটা আছে, এই আই লাভটা খুব সম্ভব এখানে হাওয়াতে উল্টে পড়ে গিয়েছিল ঝড়ে, বাকি সব ঠিকঠাক ছিল। এই বিচে শুজ পরে আসলে কিন্তু প্রচণ্ডভাবে ফেঁসে যাবেন, যেভাবে আমি ফেঁসেছি। এইরকম একটা জলের স্তর একদম নদীর মতো চলে গেছে, একদম লম্বালম্বি। এই জায়গার এই জল পার করে ওই বিচে ওইদিকে যেতে হয়, প্রচুর মানুষ যাচ্ছে ওইদিকে, দেখতে ভালো লাগছে। আমি ভাবছিলাম দূর থেকে আমি ওখানে যাব, কিন্তু এই জায়গায় এসে দেখলাম যে এখানে জল রয়েছে, আর আমি এরকম শুজ পরে রয়েছি, একে পরে যাওয়া যাবে না ওখানে। এখানে জল বেশি নেই, জোর করে খুব যদি হয় তাহলে হয়তো এতটা জল আছে, এর থেকে বেশি কিন্তু নেই। আর এই জলের মধ্যে প্রচুর মাছ আছে, কত সব ছোট্ট ছোট্ট সব সামুদ্রিক মাছ সব ছোটাছুটি করছে, একদম কাঁচের মতো পুরো স্বচ্ছ জলটা। সমুদ্র থেকে সানসেট দেখতে বিকেলের খুব সুন্দর লাগে, কিন্তু এখানে সমুদ্র থেকে সানসেটটা একটু আলাদা রকমই লাগছে। এই যে দেখুন, এখন সূর্য হচ্ছে একটু পরেই অস্ত যাবে, আর এরকম জল থেকে সানসেটের যে ভিউটা, এটা কিন্তু অপূর্ব লাগছে। আমি কিছু ফুটেজ আমার মোবাইলে এক্ষুনি হচ্ছে ক্যাপচার করলাম। এই যে দেখুন, মানে দারুণ দারুণ কিন্তু এখানে মানে পোর্ট্রেট ফটোগ্রাফি সব এখান থেকে সব বার করা যায়। আর এই একটা ফটো নিয়েছি, কি দারুণ লাগছে না? একদম মনে হচ্ছে মানে ভোরের সময় মানে সূর্য উদয় হচ্ছে, সানসেট বলে কেউ বলবে না। বর্তমানে বকখালি বিচ আগের মতো সেই রকম বেশি ভিড় নেই, এখন বিচটা একটু নিরিবিলি থাকে। বিকেলের সময় এই বিচের মধ্যে দিয়ে হেঁটে বেড়ানোর জন্য বকখালির এই সাদাবালির বিচ কিন্তু একদম আদর্শ জায়গা। এই যে এইদিকে বসার জন্য এখানে সব ছত্রাক করা আছে, ব্যাঙের ছত্রাক দুটো বসার জন্য। এখানে একটা খুব সম্ভব ওয়াচ টাওয়ার কিছু একটা হবে। আর এই দিক থেকে প্রচুর মানুষ হেঁটে হেঁটে সব চলে গেছে। এইদিকে দূরে দেখা যাচ্ছে ঝাউবন, তার সাথে এখানে সব ক্যাকটাসের বিভিন্ন রকম সব গাছ। প্রায় মিনিট 15-20 আমরা এই বিচে ধার বরাবর হেঁটে আসছি। আর এখানে একটা দেখেছিলাম ভিডিওতে অনেক দিন আগের, যে এখানে একটা পুরনো কালী মন্দির না কি একটা মন্দির আছে, তো সেই জায়গাটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। আর এখানে দেখুন এরকম সব পোস্টারগুলো সব লাগানো আছে, সব ঝড়ে তাণ্ডবে সব নষ্ট হয়ে গেছে অর্ধেক জায়গায়। অল্প কিছু দূর এগিয়ে আসার পরে এখন কিন্তু মনেই হচ্ছে না যে এটা সমুদ্রের বিচ, মনে হচ্ছে কোনো খেলার গ্রাউন্ডে মানে চলে আসছে। চারিদিকে সবুজ ঘাস, এই জিনিসটা কিন্তু খুবই রেয়ার। যেহেতু সন্ধে হয়ে আসছে আর আমরা ওইদিকে এগোচ্ছি না, আমরা আসলে মন্দিরের রাস্তাটা পার করে চলে যাচ্ছিলাম। এইরকম সাদা বালির বিচের রাস্তা একদম চলে গেছে এই ঝাউ ফরেস্টের মধ্যে দিয়ে এই জায়গাতে। এই জায়গায় আসার পর এখানে মনে হচ্ছে যে কিছু আছে এখানে। এই যে দেখুন সামনে, এটাই হচ্ছে মন্দির। এই জায়গাটাই খুঁজছিলাম আমি। কারো একটা মুখে শুনেছিলাম এটা হচ্ছে কালী মন্দির, কিন্তু এখানে এসে আমি জানলাম এটা হচ্ছে বনদেবী মন্দির। নামকরণ কেন হয়েছে আমার জানা নেই, খুব সম্ভব হয়তো এরকম বনের মধ্যে মন্দিরটা এরকম নির্মাণ করা হয়েছে, সেই জন্য হবে হয়তো। এই বিচে এসে একটা জিনিস কিন্তু আমি নোটিস করছি, এখানে সব লাইন বাই লাইন সব একই রকম দোকান রয়েছে। এই লাইনে রয়েছে একদম প্রথমের সারিতে, এগুলো হচ্ছে চায়ের দোকান। লাইন ধরে যত দোকান দেখতে পাবেন সব হচ্ছে চায়ের দোকান। তার যে পরের লাইনটা আছে এইটা হচ্ছে এখানে যে সি ফুডের লাইন, এটা লাইন ধরে সব হচ্ছে সি ফুডের লাইনে। আর থার্ড লাইনে আছে সব ফুচকা, তারপর আইসক্রিম, এরকম সব বিভিন্ন সব লাইন ভাগ করে একই ক্যাটাগরির মানে দোকান এক একটা লাইনে এখানে পড়েছে। মাটির ভাড়ে চা, বেশ ভালোই লাগছে। এখানে অনেক রকম মাছ আছে, এটা হচ্ছে শার্টিং মাছ, এগুলো হচ্ছে 100 টাকা করে, আমরা হচ্ছে নিলাম একটা। আর এখানে সব হচ্ছে সামুদ্রিক ভোলা, এগুলো হচ্ছে টুনা ফিশ,
এরকম দেখলে মনে হচ্ছে প্লাস্টিকের ছোট ছোট সব পুতুলের মতো সব সাজিয়ে রেখেছে। তার সাথে বিভিন্ন রকম সব চিংড়ি, এখানে গলদা চিংড়ি আছে, এইদিকে রয়েছে কাঁকড়া, এখানে রয়েছে অক্টোপাস। দাদা অক্টোপাস কত করে দিচ্ছ? 400 টাকা করে। এটা হচ্ছে বাঁশপাতা মাছ। সি ফুড দেখতে হলে, সি ফুডের নাম জানতে হলে আসতে হবে এইসব জায়গাতে। এর আগেও অনেক অন্যান্য বিচে গেছি, সি ফুড খেয়েছি, কিন্তু এই যে বকখালি, এখানে সব থেকে ফ্রেশ মাছ পাওয়া যায়। যত জায়গায় এখানে মাছ দেখছি সব একদম ফ্রেশ। মানে এই নয় যে আজকের মাছ এখানে 2 দিন 3 দিন ধরে বিক্রি করে, যেটা আমরা দীঘাতে গেলে পুরীতে গেলে আমরা দেখতে পাই। একদম পুরো হচ্ছে টাটকা তাজা মাছ, এখান থেকে মানে নিজের হাতে করে বেছে এখানে হচ্ছে রান্না চলছে। এখানেই মাছ কাটা চলছে একদম পরিষ্কার করে, কিন্তু সময় লাগবে। অনেক মানুষ সব দাঁড়িয়ে আছে এখানে। মাছের অর্ডার দিয়ে আমরা হচ্ছে চলে আসছি একটু বিচ মার্কেটে দিয়ে ঘুরি, কারণ একটা জায়গায় তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তো এই টাইমে আপনাদেরকে দেখিয়ে দিই এখানের যে মার্কেট আছে কি কি পাওয়া যাচ্ছে। এই বকখালি মার্কেটে ঘুরে আমি একটা জিনিস বুঝলাম, এখানে খাবার দাবার খেতে হলে এই বিচের মধ্যেই সব সাহারা। আর এই যে রাস্তার ধারে যে মার্কেট আছে দুদিকে, এগুলো খালি কেনাকাটার জন্য। ছোট মার্কেট, বেশি কিছু জিনিস নেই, কিন্তু এমন কিছু নেই জিনিস বললে চলবে না, সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। এই মাছটা এরকম কষা করে রান্না করে দেওয়ার জন্য আমরা টোটাল 1 ঘন্টা 10-15 মিনিটের ওপরে হয়ে গেছে, আমরা হচ্ছে ওয়েট করছি। এখানে এসে আবার 30 মিনিট দাঁড়িয়েছিলাম, আর এরকম সুন্দর করে হচ্ছে কষা করে দিয়েছে। দেখুন একদম পুরো লাল লাল করে, একদম পুরো ঝাল ঝাল করে, প্রচণ্ড গরম, অসাধারণ বানিয়েছে। শুধু যদি এখানে বসার জন্য একটু জায়গা হতো না তাহলে খুব ভালো হতো। এখানে চেয়ারে বসার সিস্টেম নেই, কারণ এখানে চেয়ার রাখতে দেয় না বলছে। এখন বাজে ঘড়ির কাঁটায় রাত্রি 9টা। এখন আমরা রাত্রে খাবারে নিয়ে নিয়েছি এগ তড়কা, তার সাথে আছে রুটি। আর এখানে দিনের বেলা টাকা তুলবো বলে কিন্তু এখানে একটা এটিএম দেখতে পাইনি। অবশেষে রাত্রের এই সময় এখানে একটা এটিএম দেখতে পেয়েছি। এইটা ওই বেসিক্যালি একটা সাইবার ক্যাফের মতো, এয়ারটেল মাই এটিএম। এখান থেকে মোটামুটি টাকাও তোলা যায়, সব কিছু মোটামুটি ট্রানজ্যাকশন হয় এখান থেকে। এই যে উপর লেখা রয়েছে এটিএম। ডিমের তরকার স্বাদ এভারেজ, খারাপও না ভালোও না। আর এটা আমরা নিয়েছিলাম, নাম বলবো না। রাত্রে খাওয়া দাওয়া করে আজকের মতো ঘুমাবো। প্রচণ্ড ঘুম পেয়েছে, চোখ জ্বালা জ্বালা করছে, কাল থেকে ঘুম হয়নি। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড মর্নিং। আজকে বকখালিতে আমার হচ্ছে প্রথম সকাল, মানে আজকে নিয়ে দ্বিতীয় সকাল। এখন চলে আসছি ঘুম থেকে উঠে সোজা একদম বিচের মধ্যে। সকালের সময় এই সমুদ্রে স্নান করতে গেলে তার আগে একটা ছোট্ট নদী আছে এরকম, এই নদীটা পার হতে হয়। এইটা হচ্ছে বিচ, এখানে সবাই স্নান করছে। আর এইটা হলো বকখালি যে সাদা বালির বিচ, সেটা হচ্ছে এটা। তো এখন এই জল দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি ওইদিকে। আর এই প্রথমবার দেখলাম যে সমুদ্রে এত স্রোত চলছে এখানে। আপনাদেরকে স্রোতটা একটু দেখাচ্ছি। মানে আমাদের গঙ্গায় দাঁড়িয়ে থাকলে যে স্রোতটা আমরা দেখতে পাই না, মানে ঠিক সেই রকম স্রোতটা। মানে জলটা এই দিক থেকে বয়ে আসছে, আবার এই দিকে চলে যাচ্ছে। মানে সমুদ্র থেকে জলটা ভেতরে প্রবেশ করছে, আবার সমুদ্র থেকে মিশছে। আর এই জায়গাটা প্রচণ্ড হচ্ছে ঢালু টাইপের, যার জন্য এরকম সব জলের স্রোতটা প্রবল এখানে। এখানে যারাই আসছে এইরকম জল পার করে যেতে হচ্ছে। এই যে এইদিকে ভাইয়ের অবস্থা দেখুন, নদী পার হচ্ছে, ছোটা নদী। कितना बजे? अभी थोड़ी देर पहले हम गए। थोड़ी देर के अंदर इतना बढ़ गया? মানে কি অবস্থা, একটু আগে বলছিল জল এখানে খুব কম ছিল। আমি ভয় করছে যদি ওইদিকে যদি চলে যাই এখন পার হয়ে, তাহলে আবার আসার সময় আসতে পারবো কিনা এটা আবার ভাবছি। কারণ হাতে ক্যামেরা আছে, পকেটে মোবাইল আছে, পার্টস আছে, সব কিছু আছে। আমি অর্ধেক গিয়ে তারপর যেতে পারলাম না। আর জল এখানে প্রতিনিয়ত মানে বাড়ছে, মানে মিনিটে মিনিটে জল বাড়ছে। এই সমুদ্রের বিচে স্নান করতে হলে এইরকম নদী পেরিয়ে সমুদ্রে যেতে হয়। ওই পারে কয়েক ভাই হচ্ছে গিয়েছিল, আসার সময় এখন থেকে আসতে পারছে না। মানে তখন থেকে আমি দেখছি এই জায়গা থেকে হেঁটে হেঁটে ওই জায়গায় গেছে, খালি জাস্ট যেই জায়গায় জলটা কম সেই জায়গা দিয়ে পার হবে বলে, কিন্তু পার হতে পারছে না। এখন আবার ওই দিকে যাচ্ছে, ওই জায়গা দিয়ে পার হবে। এই যে এখানে এক ঠাম্মা মাছ ধরার জন্য এরকম জাল নিয়ে যাচ্ছে। এখন এই ভরা জলে এখন এখানে জালটা রেখে দেবে, যখন জলটা যখন শুকিয়ে যাবে তখন মাছগুলো ওই জালে সব হচ্ছে আটকা পড়বে। দুই দিকে দুইজন দাঁড়িয়ে আছে, মাঝে আছে জাল যেটা জলের মধ্যে ডুবে আছে। ঠাম্মা অলরেডি এখানে মাছ ধরা শুরু করে দিয়েছে। আর ঠাম্মার টেকনিকটা একটু হচ্ছে আলাদা, ছোট্ট একটা নৌকোর মতো একটা জাল নিয়ে আসছে, এইভাবে টেনে নিয়ে যাচ্ছে। ভাইয়ের হচ্ছে বুদ্ধি আছে, লরি নিয়ে আসছে এখানে মাছ নিয়ে যাওয়ার জন্য। বকখালিতে ঘুরতে আসলে সমুদ্রের ঢেউ দেখতে হলে তাহলে আসতে হবে বকখালি থেকে লোহারগঞ্জে যে বিচ আছে একদম ডান পাশে অল্প একটু আসলে এরকম সমুদ্রের জল দেখতে পাবেন। আর তাছাড়া যদি সমুদ্র স্নান করতে চান তাহলে কোথাও যাওয়ার দরকার নেই,
মেন বকখালির বিচ থেকে ওই যে দেখালাম ছোট্ট নদীটা, ওটা পার করে একদম একটু এগিয়ে গেলেই ওখানে সমুদ্রের বিশাল বড় বড় ঢেউ পাবেন, ওখানে স্নান করা যায়। এখানে কিন্তু সি ফেসিং হোটেল খুব কম রয়েছে। আমরা কালকে যেই দিকটা গিয়েছিলাম, মানে বকখালি থেকে বাম দিকের বিচ ধরে যে হাঁটছিলাম, ওইদিকে কিন্তু একটা হোটেল দেখিনি, ওইদিকে খালি ঝাউয়ের জঙ্গল, বন, ক্যাকটাসের জঙ্গল। কিন্তু ডান দিকটা যদি আসা যায় ফ্রেজারগঞ্জের দিকে, তাহলে এখানে সমুদ্রের একদম বিচের পাশে এখানে কয়েকটা হোটেল দেখতে পাবেন। কিন্তু তার মধ্যে এই একটাই মাত্র হোটেল আছে যার নামটা আমি পড়তে পারছি। এই হোটেলটা দেখুন, এই যে মানুষগুলো যাচ্ছে ওপরের দিকে, হোটেল বিচ বাংলো। এটা হচ্ছে যে এখানে একদম সি ফেসিং, এই দেখুন সামনেই সমুদ্র, পাশে হচ্ছে হোটেল। মাত্র 1 ঘন্টার মধ্যে এই বিচের সেই ছোট নদীর অবস্থা দেখুন, এখন এত চওড়া হয়ে গেছে, এত পরিমাণে জল চলে আসছে। আর যারা দূরের দিকে গিয়েছিল তারা সবাই চলে আসছে। আর কেউ যদি সকালের সময় ওই দূরে যদি যায় না এবং ঠিক টাইমের মধ্যে যদি আসে না, তাহলে কিন্তু জলের মধ্যে আটকা পড়ে। এই হচ্ছে সকালের সময় বকখালির বিচ, যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে, যথেষ্ট। এইরকম সব চেয়ারগুলো পাতা রয়েছে, সকালে স্নান করে এরকম ছাতার নিচে বসা যাবে। তাছাড়াও ফ্যামিলি নিয়ে আসলে সময় কাটানোর জন্য খুবই একটা আদর্শ জায়গা বলা যেতে পারে। এখানে এসে কেউ যদি সাইট সিন করতে চান, এখানে এরকম টোটো আছে, টোটোতে করে সাইট সিন করা এখানে। আর অনেকগুলো কিন্তু পয়েন্ট আছে এখানে, দেখুন 1 2 3 4 5 6 করে মোটামুটি হেনরি আইল্যান্ড, মৎস্যবন্দর, তারপর কার্গিল সি বিচ, ফ্রেজারগঞ্জ সি বিচ, ইকো পার্ক, এরকম করে টোটাল হচ্ছে 7-8টা পয়েন্ট এখানে আছে। আর তার জন্য দেখুন এখানে সব প্রাইসগুলো সব লেখা আছে, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন যে কোন জায়গায় গেলে কত করে হচ্ছে নিচ্ছে এখানে। আর দাদা এখানে টোটাল যদি সব জায়গায় কেউ যদি ঘুরতে যায় সব পয়েন্টে, তাহলে কত করে নিচ্ছ? 500 টাকা। 500 টাকা, মানে এই যে স্পটগুলো আছে 500 টাকায় ঘুরিয়ে দেবে সব। কতক্ষণের মধ্যে? 2.5 থেকে 3 ঘন্টা। 3 ঘন্টা। আচ্ছা, আপনারা কেউ যদি ফোন করে যদি বলে যে আগে থেকে, তাহলে চলে আসেন এখানে? একদম একদম। নাম্বারটা বলে দিন তাহলে একটু। 9547304219। এমনিতে এখানে ঘুরতে আসলে রাস্তায় প্রচুর টোটো পেয়ে যাবেন, তবুও এই নাম্বারটা দিয়ে দিলাম, কারণ আপনারা যদি হোটেল থেকে সরাসরি ঘুরতে যাওয়ার প্ল্যান করেন, তাহলে যেই হোটেলেই থাকুন না কেন, সেটা আমাদের এই হোটেল হোক কিংবা অন্য কোনো হোটেল, ফোন করে দিলে একদম হোটেলের সামনে আনতে চলে যাবে। এখন ঘড়ি কাটায় বাজে সকাল 10টা বেজে 30 মিনিট। এখন আমরা চেক আউট করে নিয়েছি রুম থেকে, এখন চলে যাবো হচ্ছে বাড়ি। আর এখান থেকে যাওয়ার আগে একটা জিনিস বলে দিই আপনাদের, এখানে আমরা সাইট সিন করছি না, তার কারণ এখানে বকখালিতে প্রচণ্ড গরম। সাইট সিন করতে হলে 2 দিনের প্ল্যান করে নিয়ে আসতে হবে এখানে, কারণ সকালের টাইমে তো সাইট সিন করা যাবে না প্রচণ্ড গরমে। বিকেলে সবথেকে ভালো সময়, মানে বিকেল 3টা থেকে বেরোলে মোটামুটি সন্ধ্যে 6টা পর্যন্ত এখানে 4-5টা সাইট সিন আরামে হয়ে যাবে। যদি আপনারা ট্রেনে যেতে চান, তাহলে এখান থেকে বাস পেয়ে যাবেন, এখান থেকে প্রচুর বাস মানে ছাড়ে এখান থেকে নামখানা সব যাওয়ার জন্য। আর যদি স্টেট বাসে কলকাতা যেতে চান, তাহলে এই জায়গা থেকে স্টেট বাস রয়েছে, যেটা প্রত্যেক 30 মিনিট অন্তর একটা করে ছাড়ে। এই যে এটা হলো এসি বাস, আর এটা হচ্ছে নন এসি, দুটোই কিন্তু কলকাতা যাবে। আর এই বাসটা ধর্মতলা হয়ে একদম হাওড়াতে যায়। এই নন এসি বাসটা এখান থেকে ছাড়ে সকাল 11টা বেজে 15 মিনিটে, আর এটা ছাড়ে 11টা বেজে 45 মিনিটে। সারাদিনই এখান থেকে বাস পেয়ে যাবেন, যখন মানে কলকাতায় যেতে চাইবেন তখনই। যেখান থেকে স্টেট বাস ছাড়ে ওই পাশে রয়েছে টিকিটের কাউন্টার, তো এখান থেকে টিকিট কেটে এখান থেকে সরাসরি চলে যেতে পারবেন কলকাতায়। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর বাসে উঠে বাড়ির দিকে হচ্ছে রওনা হবো। আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করে দিলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে এরপরে আবার কোনো নতুন জায়গায় কোনো নতুন টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।